স্যার, অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির সঙ্গে যে তার কল রেকর্ডিং ফাঁস হয়েছে এবং তারপরে তাকে 4টি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাকে একাধিকবার থানায় হাজিরাও দিতে বলা হয়েছে, কিন্তু তিনি বিভিন্ন কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন। কি বলবেন যে অনুব্রত মণ্ডলকে যে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার? মণ্ডল পশ্চিমবঙ্গে সাধারণত নাগরিকদের দুটি বিভাজন আছে। এক শ্রেণীর নাগরিক হচ্ছেন অনুব্রত মণ্ডল বা তার সমতুল যারা আছেন, যাদের জন্য পুলিশ এক রকমের ব্যবস্থা গ্রহণ করে, আর এক শ্রেণীর নাগরিক এই যে মেয়েটি পুনে থেকে পুলিশ তুলে এনেছে ফেসবুকে কমেন্ট করার জন্যে, এই রকম। বা এর আগেও আমরা দেখেছি ইউটিউবার্স যাদের ক্ষেত্রে 41 নোটিশ ছাড়া যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, মাসের পর মাস রাখা হয়েছিল, যেভাবে খুশি অ্যারেস্ট করা হয়েছিল। এই যে পাওয়ার টু অ্যারেস্ট আমাদের আইনে যেটা আছে, গ্রেফতার করার ক্ষমতা, এই ক্ষমতা পুলিশ যে ব্যবহার করবে, সেই ব্যবহারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আঞ্চলিক আইনে, মমতা রাজের আইনে, এটা দুটো নাগরিকদের জন্য দুরকম। এক অনুব্রতদের মতন নাগরিক, আর দ্বিতীয়ত বাকি আমাদের মতন নাগরিকদের ক্ষেত্রে একরকম। অনুব্রতদের মতন নাগরিকরা পুলিশকে শুধু গালাগালি নয়, একদম পোটেনশিয়াল রেপিস্টের মতন কথা বলা, কারুর বউকে তুলে কথা বলা, কারুর মাকে তুলে কথা বলা, সেই অফিসারকে গালাগালি করা, এবং নির্দিষ্টভাবে সেই অফিসার ডিউটিরত অবস্থায় তাকে গালাগালি করা, এটা অনুব্রত মণ্ডলদের একটা বড় সমস্যা। এবং এটা একবার নয়, একাধিকবার তিনি করেছেন, আজকে বলে করেননি। এর আগে আমরা দেখেছি যখন হৃদয় ঘোষ, সাগর ঘোষ হত্যা, যখন সাগর ঘোষের ঘটনা ঘটেছিল 2013 পঞ্চায়েত নির্বাচনে, অনুব্রত মণ্ডল বলেছিলেন পুলিশকে বোম মারুন, ঘরবাড়ি জ্বালিয়ে দিন, বিরোধী রাজনীতি করলে চরম চরম ঢাক বাজবে, গুড় বাতাসা দেওয়া হবে। এবং অনুব্রতর ভাষাটাই একটা আলাদা অভিধান তৈরি হতে পারে এই বাংলায় মমতা রাজে। তো আসলে যদি সবচাইতে বদমাইশের নাম মমতা ব্যানার্জি হয়, তাহলে সেখানে অনুব্রত মণ্ডলদের মতন নেতা এখানে হবে। কারণ মমতা ব্যানার্জি জানেন, উনি পুলিশ মিনিস্টার, শি ইজ রেসপন্সিবল ফর দিস। আমার বক্তব্য হচ্ছে সেই পুলিশ অফিসারের কথা, যে পুলিশ অফিসারকে তার বউকে তুলে, মাকে তুলে গালাগালি দিয়েছে, এই পুলিশ অফিসার এখনও উর্দির সম্মান রাখতে পারছেন? এখনও তিনি কিন্তু পোস্টেড। উনি নিজের করা কমপ্লেনেরই কোনো তদন্ত করাতে পারছেন না। সেই কমপ্লেনের অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না। কোথাও আটকে যাচ্ছেন, কেন আটকাচ্ছেন? তাহলে একজন পুলিশের যদি এই অবস্থা হতে পারে, কর্তব্যরত অবস্থায় তাকে যদি তৃণমূলের ওই 2 টাকার নেতার খিস্তি শুনতে হয়, তার মা বউ তুলে যদি গালাগালি দেওয়া যেতে পারে, তাহলে এই রাজ্যের সাধারণ মানুষ বা ওই দ্বিতীয় শ্রেণীর নাগরিক যারা আমরা আছি, আমাদের অবস্থাটা একবার ভেবে দেব। যার জন্য আমি প্রথম দিনেই বলেছিলাম, প্রয়াত অর্থমন্ত্রী এবং বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর অশোক মিত্র ওই 2011 নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসার কিছুদিন পর একটি আলোচনা সভায় এই যে পরিবর্তনের সময়টা, তখন তৃণমূল আসার পর গ্রামীণ সমাজের একটা অন্য সামাজিক পরিবর্তন হচ্ছে বলতে, ভূমিহীন কৃষক যারা বামফ্রন্টের আমলে জমি পেয়েছেন তাদের থেকে জমিগুলোকে কেড়ে নিচ্ছে, আবার একটা জমিদার তন্ত্র নামে না হোক সংস্কৃতিতে সেই কালচার, বাবু কালচার গ্রামে চলে আসছে। ওই সময় উনি একটি ছোট্ট ফ্রেজ ব্যবহার করেছিলেন, আমার মনে আছে, একটি আলোচনা সভায় উনি বলেছিলেন, এই পরিবর্তনের আমলে কেষ্টমণ্ডল অনুব্রত বাবু হইয়াছেন। এই বাবু শব্দটি যদি যুক্ত হয়ে যায় যে কোনো সংস্কৃতিতে, সেই সংস্কৃতিটা কিন্তু গরিব বিরোধী সংস্কৃতি হয়ে যায়, খেটে খাওয়া মানুষ বিরোধী সংস্কৃতি হয়ে যায়। এই বাবু সংস্কৃতি, জমিদারি সংস্কৃতি ফিরিয়ে এনেছেন মমতা এবং অনুব্রতদের মতন এই সমস্ত লোকগুলোকে ব্যবহার করে, এবং অনুব্রতদের উপর উনি নির্ভরশীল। তাই অনুব্রত মমতাকে ব্ল্যাকমেল করছে। আজকে সেই জন্য মমতা কিছু করতে পারছে না অনুব্রতকে, আর ওই পুলিশ অফিসার সেও কিছু করতে পারছে না। উল্টো দিকে যে কাজল শেখ আছেন, তারও অবস্থা আমি আপনাকে বলি যে একটি মামলায় তিনি হচ্ছেন 1 নম্বর আসামি। 2015 সালে একটি মামলা হয়েছিল, আপনাদের মনে আছে, 3টে খুন, কুরবান শেখ হত্যা মামলা। সেখানে জিলাই শেখ বলে তার বাবা একটি অভিযোগ করেছিলেন তার ছেলেকে কাজল সহ বাকিরা খুন করেছে বলে। সেই মামলায় কাজল শেখ ইজ এ চার্জশিটের অ্যাকিউজড। চার্জশিট হওয়ার পর উনি ওখান থেকে অর্ডার করিয়েছিলেন হাইকোর্ট
যাতে ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা স্টে হয় করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট পাঠিয়ে বলেছেন ট্রায়াল শুরু করো, যে তদন্ত করেছে সেই তদন্তে পুলিশ কাজল শেখকে ছাড় দেবার কোনো কিছু পায়নি, পুরনো চার্জশিট বলবৎ রেখেছে। এখনও পর্যন্ত সেই মামলার ক্ষেত্রে কাজল শেখকেও গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশের অনেক সমস্যা দেখা যাচ্ছে, বরং পুলিশ সেখানে এক রকমের একতরফা ব্যবহার করে যাচ্ছে, মানে দুজনের ক্ষেত্রেই। কেন দেয়া হচ্ছে? এরা বাবু বলে, এরা মমতা ব্যানার্জি দল করেন বলে, এরা দ্বিতীয় একটা অন্য শ্রেণী তৈরি করেছেন যারা সাধারণ মানুষের থেকে একটু আলাদা। তাই আমি প্রথমেই বলছিলাম যেটা নিয়ে পাওয়ার টু অ্যারেস্ট, পাওয়ার থাকা একরকম আর পাওয়ারটা এক্সারসাইজ করা একরকম। পাওয়ার যখন এক্সারসাইজ করতে হয় তাহলে তখন সেখানে রিজনেবলনেস দরকার হয়, সেখানে একটা লজিক দরকার হয়, সেখানে লজিকটা কনস্টিটিউশনাল হতে হবে, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, এই কথাটা প্রত্যেকটা নাগরিক সমান আইনের চোখের সামনে, সেই জায়গাটাকে কিন্তু আঘাত করে দিচ্ছে এবং আমরা কনফিডেন্স হারাচ্ছি পুলিশের উপর, প্রশাসনের উপর, সরকারের উপর, আইনের উপর, আদালতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার একটাই কথা, যদি উনি, মানে আমি চিফ মিনিস্টারের কথা বলছি, উনি যদি প্রকৃত অর্থে একজন পুলিশ মিনিস্টার বা চিফ মিনিস্টারের রোল প্লে করতে চাইতেন তাহলে উনি অবশ্যই নির্দেশ দিতেন অনুব্রতকে গ্রেপ্তার করো। এই যে জিনিসগুলো হচ্ছে এর ফলে তো বাকিরাও তো সুযোগ পেয়ে যাবেন। আজকে যদি কেউ বলে অনুব্রত মণ্ডলের মতন আমিও করব, তার পুলিশকে খিস্তি করাটা একটা নিয়ম হয়ে যাবে। মমতা ব্যানার্জি কি ওই চাইছেন যে পুলিশকে ধরে ধরে খিস্তি করব? সাধারণ মানুষ গালাগালি করে পুলিশকে, এবং স্বাভাবিকভাবেই এই গালাগালিটা শোনবার জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। এই অনুব্রত মণ্ডলকে শুধুমাত্র ক্ষমা চাইতে বলা হলো 4 ঘন্টা। কে বলল? লিগ্যাল স্টেপ, দলের ইন্টারনালি কোনো সিদ্ধান্ত আর আইনের সিদ্ধান্ত দুটো তফাৎ আছে। তৃণমূলের দলের মধ্যে কে কোথায় ক্ষমা চাইতে বললো, কে কোথায় 6 বছরের জন্যে সাসপেন্ড হলো, তৃণমূলের সাসপেনশন, স্যান্ডোগেঞ্জির বুক পকেট, পুঁইশাকের ক্যাশ মেমো, এই সবই কিন্তু তৃণমূলের সাসপেনশন। ফলে তৃণমূল দলটার ভেতরে কি হলো তাতে করে আমরা ইন্টারেস্টেড নই। আমরা জানতে চাই ভারতের রুল অফ ল অনুযায়ী, আইনের শাসন অনুযায়ী কী ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। একটা শুধু অন্য একটা বিষয় যেটা হলো যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে 26,000 যে নতুন নিয়োগ নিয়ে, সেখানে আবারও সেটা নিয়ে মামলা করেছেন যারা চাকরি হারিয়েছেন। তারা মূলত বলতে চাইছেন যেটা যে আমরা এই নতুন পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিতে চাই না, বা এই যারা এখনো পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরও তো একটা তাহলে এখানে সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, এইটা তো মমতা ব্যানার্জি জানেন যে আমি একজনকেও চাকরি দেব না। তোমরা রাস্তায় বসে থাকো, তোমরা জামা খুলে হাঁটো, তোমরা মিছিল করো, আমি পুলিশ পাঠিয়ে তোমাদের তুলে আনবো। উনি জানেন যে আমি একজনকেও চাকরি দেব না, অ্যান্ড শি ইজ কমিটেড। উনি সরকারি চাকরি দেবেন না, উনি সরকারি চাকরির ক্ষেত্রকে ধ্বংস করার জন্য এসেছেন। উনি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিজেপির আর্থিক নীতি, নয়া উদারবাদী অর্থনীতির তার বুলডোজারকে চালাচ্ছেন, যে এই রকম পরিস্থিতি হলে আগামী দিনে আর চাকরির কথা কেউ বলবেই না। কে বলবে বলো তো? কোর্টে মামলা করে চাকরি দিয়ে এই অবস্থা হলে, চাকরি পাওয়ার পর সেভ করতে পারেন না 26,000 ছেলের চাকরি, একটা ওয়ার্থলেস অযোগ্য চিফ মিনিস্টার। উনি কি করেছেন মনে হয়? ফেল চিফ মিনিস্টার, সব কিছুতে ফেল করেছেন। মমতা শিক্ষায় ফেল করেছে, মমতা স্বাস্থ্যে ফেল করেছে, মমতা পশ্চিমবঙ্গকে পিছনে ফেলেছে। মমতার আমলে পশ্চিমবঙ্গের ড্রপ আউট সবচেয়ে বেশি জায়গায় যাচ্ছে, বেকারি বাড়ছে, লোকেরা কাজ পাচ্ছে না গোটা দেশে। এখানে কাজ পাওয়ার পরে কাজ চলে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, মমতার গভর্নমেন্ট ভ্যারান্ডা বাজছে, কিচ্ছু করতে পারছে না। তাহলে একে অপদার্থ বলবো না তো কি বলবো? মমতা অপদার্থ, মমতার সরকার অপদার্থ। বাংলায় কেন, আমাদের দেশের ইতিহাসে এই রকম দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার কোথাও আসেনি এই অপদার্থ মমতা ব্যানার্জি গভর্নমেন্টের মতন। দেবাংশু ভট্টাচার্য বলছেন যে এই মামলাটা করার পর যে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা আইনজীবীরা রয়েছেন তারা উস্কানি দিচ্ছে তাদেরকে এইসব মামলা। দেবাংশু ভট্টাচার্যকে একটু বলুন যে উস্কানি দিয়ে কোনো মামলা হয় না, এটা বোঝার জন্য হাই টাইম এসে গেছে। সুপ্রিম কোর্টের চত্থাপ্পড় খাওয়ার পরেও মমতা ব্যানার্জির লজ্জা না হতে পারে। দেবাংশুর রাজনৈতিক ভবিষ্যৎ থাকলেও থাকতে পারে, বাচ্চা ছেলে, ভালো বলে কয়, আগামী দিনে